Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে তা থেকে ম্যাথমেটিক্সের যে প্রশ্নপত্রগুলি দেওয়া হয়েছে সেগুলি আমি পরপর সমাধান করব। আজ সমাধান করব পেজ নাম্বার 422-এর ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশনের প্রশ্নপত্রের প্রথম অংশ। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, একের দাগের 1, 500 টাকা 8 মাসের জন্য এবং 2000 টাকা 2 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হলে লভ্যাংশ বন্টনের অনুপাত 2:1, 3:1, 1:1, 1:2। লভ্যাংশ বন্টনের অনুপাত কি হবে না, 1 মাস হিসেবে মূলধনের অনুপাত দুটো, তাই তো? তাহলে 1 মাস হিসেবে এই 500 টাকার মূলধন কত হবে, 500 × 8 অনুপাত 1 মাস হিসেবে 2000 টাকার মূলধন কত হবে, 2000 × 2 সমান, এটা 500-কে 8 দিয়ে গুণ করলে 4000 অনুপাত 2000-কে 2 দিয়ে গুণ করলে 4000। তাহলে অনুপাতটা যদি লঘিষ্ঠ আকার করি মানটা কত হচ্ছে 1:1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে কি অপশান সি। 2-এর দাগে বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ x টাকা, 100x টাকা, 100/x টাকা, দিয়ে দেওয়া আছে 100/x টাকা। আমরা সরল সুদ সংক্রান্ত যে সূত্রটি সেটি কি জানি, I = PRT/100। তাহলে এখান থেকে আমরা কি করব, মান বসাবো। যেখানে I সমান হচ্ছে কি মোট সুদ, এখানে মোট সুদ কত হয়েছে n বছরে x টাকা, সেজন্য x বসিয়েছি, ইকুয়াল টু p হচ্ছে আসল যেটা আমাদের মান নির্ণয় করতে হবে, ইন্টু r সুদের হার দেওয়া আছে বার্ষিক কত x%, তাহলে r এর মান হবে x, ইন্টু t হচ্ছে সময় দেওয়া আছে কত n বছর, মানটা বসিয়ে দিলাম, /100। বা এখান থেকে p সমান কত হবে 100 × x /x × n, ওপরে নিচে x এলিমিনেট হয়ে গেল, তাহলে p সমান কত হয়ে যাচ্ছে 100/n। এটা কোন উত্তর, অপশান সি। দেখো দেওয়া আছে 100/n টাকা, তার মানে সঠিক উত্তর হবে অপশান সি। একের দাগে 3, ax² + bx + c = 0, যেখানে a ≠ 0, এই সমীকরণের বিজোড়দ্বয় শূন্য বা শর্ত b = 0, c ≠ 0, b ≠ 0, c = 0, b ≠ 0, c ≠ 0, অথবা b = 0, c = 0। আমরা কি জানি, এই প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয় অর্থাৎ দুটো বেজি শূন্য হবে যখন কি হবে, b এর ভ্যালু এবং c এর ভ্যালু দুটোই শূন্য হবে, তখন শুধুমাত্র সমীকরণটা কি আকারে দাঁড়াবে, ax² = 0, a ≠ 0 হওয়ার জন্য x² = 0 হবে, তার মানে x এর দুটো মান হবে 0 এবং 0। সেই জন্য আমাদের নির্ণেয় শর্তটা কোনটা হবে, অপশান ডি, b = 0, c = 0। 4-এর দাগের প্রশ্ন, ত্রিভুজ ABC এর ও পরিকেন্দ্র কোণ OAB সমান 50 ডিগ্রি হলে কোণ ACB এর মান হবে 50 ডিগ্রি, 100 ডিগ্রি, 40 ডিগ্রি, 80 ডিগ্রি। দেখো এখানে চিত্রটা অঙ্কন করেছি, ABC ত্রিভুজ, তার উপর একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে কি, এই বৃত্তটা যার কেন্দ্র হচ্ছে O, অর্থাৎ এটা হচ্ছে কি পরিবৃত্ত আর এটা হচ্ছে পরিকেন্দ্র। এবারে কোণ OAB সমান কত বলে দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে চেয়েছে কিসের মান, কোণ ACBর মান, অর্থাৎ এই কোণটার মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা কি করেছি, O বিন্দু আর B বিন্দু যোগ করে দিয়েছি। এবার OA আর OB হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ, তো দেখো OA এবং OB হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো কোণের মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, অর্থাৎ OBA কোণ সমান OAB কোণ সমান হচ্ছে 50 ডিগ্রি। এবার ত্রিভুজ OAB থেকে আমরা কি পাবো, OAB থেকে পাবো কোণ AOB, অর্থাৎ এই তৃতীয় কোণটা, এই কোণটার মান সমান কি হবে না, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, ওই 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দিতে হবে। সেই জন্য লিখেছি কোণ AOB সমান 180 ডিগ্রি মাইনাস OAB + OBA সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের দুটোরই মান কত পেয়েছি আমরা 50 ডিগ্রি করে, সেজন্য দুটো মান বসিয়ে দিয়েছি 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 50 50 100 ডিগ্রি, বিয়োগ করলে পাচ্ছি 80 ডিগ্রি। এবার ACB কোণ, এটা কি এই চাপের ওপরে, বৃত্তচাপের ওপরে, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি, বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ ACB কোণ সমান হবে হাফ ইন্টু AOB কোণ সমান হাফ ইন্টু AOB সমান কত পেয়েছি 80 ডিগ্রি, সমান মান হচ্ছে কত 40 ডিগ্রি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান সি। পরের প্রশ্ন,
ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি জ্যা দুটির দৈর্ঘ্য সমান। কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে কোণ সিওডি এর মান 40 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। আমি দেখো চিত্রটা অঙ্কন করেছি। ও কেন্দ্রবৃত্ত, তার এবি এবং সিডি জ্যার দৈর্ঘ্য হচ্ছে সমান। আচ্ছা, প্রথম যে জ্যা অর্থাৎ এ বি জ্যা সেটা কি করেছে, কেন্দ্রে এ ও বি কোণ উৎপন্ন করেছে, যার মান কত বলে দেওয়া আছে, 60 ডিগ্রি। আমাদের সিওডি কোণ অর্থাৎ এই কোণটার মান আমাদের নির্ণয় করতে হবে। আমরা কি জানি, আমরা জানি সমান সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্রের সমান সম্মুখ কোণ উৎপন্ন করে, অর্থাৎ সামনের দিকে যে কোণটা উৎপন্ন করবে সেটা কি হবে, সমান হবে। দেখো এ বি তার সামনে কেন্দ্রে উৎপন্ন করেছে এ ও বি কোণ, আর সিডি তার সামনে অর্থাৎ সম্মুখ দিকে কেন্দ্র উৎপন্ন করেছে সিওডি কোণ। তার মানে এ ও বি কোণ এবং সিওডি কোণের মান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেজন্য লিখেছি দেখো সিওডি কোণের মান সমান এ ও বি কোণের মান সমান হচ্ছে 60 ডিগ্রি। একের দাগের শেষের প্রশ্ন অর্থাৎ 6-এর দাগ, একের দাগে 6, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত 64:27, 4:3, 27:64, 3:4। আমি ধরে নিচ্ছি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 একক এবং R2 একক। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হবে না, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr1 স্কোয়ার, আর দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr2 স্কোয়ার। তাহলে তাদের অনুপাত কি হবে, 4πr1 স্কোয়ার ডিভাইডেড বাই 4πr2 স্কোয়ার সমান কত বলে দেওয়া আছে, 16:9। তার মানে হবে 16/9। বা উপরে নিচে 4π এলিমিনেট হয়ে গেলে থাকবে বাম দিকে r1 স্কোয়ার ডিভাইডেড বাই r2 স্কোয়ার সমান 16/9। বা উভয় দিকে বর্গমূল করলে কত পাবো, r1 ডিভাইডেড বাই r2 সমান 16 বর্গমূল 4, 9 বর্গমূল 3। এবার উভয় পক্ষে ঘন করছি, ঘন করলে কি পাবো, r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব সমান 4/3 হোল কিউব, 4 কিউব সমান 64 ডিভাইডেড বাই 3 কিউব সমান 27। এবার বাম দিকে কি পেয়েছিলাম, r1 কিউব ডিভাইডেড বাই r2 কিউব। আমি কি করলাম, এই যে ভগ্নাংশটা তার ওপরে এবং নিচে 4/3 পাই দিয়ে গুণ করে দিলাম। তাহলে প্রথম অংশটা কত পাচ্ছি, 4/3 পাই r1 কিউব, আর অনুপাতটা পাচ্ছি কত, দ্বিতীয় অংশের সাথে 4/3 পাই r2 কিউব সমান কত হচ্ছে, 64/27। এটা দেখো তো, এই যে অংশটা আছে এবং এই অংশটা আছে, এটা কি প্রথম গোলকের আয়তন আর এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন অনুপাত দ্বিতীয় গোলকের আয়তন সমান কত পেলাম, 64/27। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি অপশন এ। দেখো অপশন এতে দেওয়া আছে 64:27। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করতে বলেছে। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ ড্যাশ হবে। আমরা কি জানি, 1 বছর পরে সরল সুদে অর্জিত সুদের পরিমাণ এবং চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদের পরিমাণ কি হয়, সমান হয়। সেজন্য নির্দিষ্ট পরিমাণ টাকার উপরে নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের শেষে অর্জিত চক্রবৃদ্ধির সুদ এবং সরল সুদের পরিমাণ সমান হবে। 2-এর দাগে 1/2 - √3 এর অনুবন্ধীকরণী হলো কত, আমি লিখেছি দেখো 2 - √3। কীভাবে হিসেব করলাম এখানে দেখি, 1/2 - √3 সমান, হরে যেহেতু করণী আছে আমি করণী মুক্ত করব, সমান কত হবে, আমাকে করণী নিরসন উৎপাদক দিয়ে ওপরে নিচে গুণ করতে হবে। তার মানে হয়ে যাবে 2 + √3 ডিভাইডেড বাই 2 - √3 ইন্টু 2 + √3। কেন, 2 - √3 অনুবন্ধীকরণী হচ্ছে 2 + √3 সমান 2 + √3 ডিভাইডেড বাই, এখানে কি ফর্মে আছে, a + b ইন্টু a - b। তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার অর্থাৎ 2 এর স্কোয়ার মাইনাস √3 এর স্কোয়ার সমান 2 + √3 ডিভাইডেড বাই 2 2 4 মাইনাস √3 হোল স্কোয়ার সমান 3 সমান কত হবে, 2 + √3। তাহলে অ্যাকচুয়ালি 1/2 - √3 এই করণীটার মান প্রকৃতপক্ষে কত, 2 + √3। তাহলে এর অনুবন্ধীকরণী কি হবে না, অমূলদ সংখ্যার আগের চিহ্নটা বদলে যাবে। তাহলে 2 + √3 আছে, √3 আগে যেহেতু প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, সেই জন্য আমাদের নির্ণয় অনুবন্ধীকরণী কত হবে, 2 - √3। 2-এর দাগে 3, x² + bx + c = 0 যেখানে not = 0 সমীকরণের বিজোড়দ্বয় পরস্পর অনন্য হলে c = ড্যাশ হবে। আমি এখানে a লিখেছি, কিভাবে পেলাম, ধরে নিচ্ছি বিজোড়দ্বয় যথাক্রমে আলফা এবং 1/α। যেহেতু সমীকরণের বিজোড়দ্বয় কি বলে দিয়েছে, পরস্পর অনন্য, সেই জন্য আমি ধরেছি আলফা আর 1/α। আমরা কি জানি, কোনো দ্বিঘাত সমীকরণের বিজোড়দ্বয়ের গুণফল সমান কি হয়, c/a। এখানে বিজোড়দ্বয় হচ্ছে কত, আলফা, সেজন্য আলফা এবং 1/α, তাহলে তাদের গুণফল সমান কত হবে, আলফা ইন্টু 1/α সমান c/a। ওপরে নিচে a এলিমিনেট হয়ে গেল, তাহলে বাম দিকে থাকলো শুধুমাত্র 1, বা
সি সমান কত হবে কোনাকুনি গুণ করলে এ, সেই জন্য দেখো আমরা এখানে শর্তটা বসিয়েছি সি ইকুয়াল টু কী হতে হবে, এ হতে হবে। আচ্ছা, 5 দাগ, বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। বৃত্তস্থ সামান্তরিকের একটি কোণ কি হয়ে যায় 90 ডিগ্রি, সেজন্য সেটাকে আমরা কি বলবো, আয়তক্ষেত্র বলবো, সেজন্য বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। 4 দাগ, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি ড্যাশ হয়। আমরা কি জানি, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে তখনই যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতী হয়, সেই জন্য নির্ণয় উত্তর হবে কি সমানুপাতী। 2 দাগের শূন্যস্থানের শেষ প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ। এখানে দেখো আমি চিত্রটা অঙ্কন করেছি, এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বি কোণ হচ্ছে সমকোণ আর এসি হচ্ছে কি অতিভুজ। এবার এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটা একবার পূর্ণ আবর্তন করেছে, ফলে কি তৈরি হয়েছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয়েছে। দেখো চিত্র থেকেই পরিষ্কার, এই যে শঙ্কুটা তৈরি হয়েছে তার ভূমির ব্যাসার্ধ কত, বিসি, সেই জন্য এখানে উত্তরটা কি হবে, যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়েছে তার ব্যাসার্ধ হবে কি, চিত্র থেকে পাচ্ছি বিসি। চলে যাব এরপর 3 দাগের প্রশ্নে। 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। প্রথম অঙ্ক, অংশীদারি কারবারে মূলধন স্থির থাকলে লাভ সময়ের সঙ্গে সমানুপাতে থাকে। আমি বিবৃতির সত্য বলেছি, কেন না, আমরা কি জানি, মূলধন যদি স্থির থাকে তাহলে নির্দিষ্ট সময় অন্তর কিন্তু লাভটাও নির্দিষ্টভাবে বাড়তে থাকে। তাহলে সময়ের নির্দিষ্টভাবে বাড়লে যদি লাভটাও নির্দিষ্টভাবে বাড়ে তাহলে কি হবে, সময়ের সাথে লাভ সমানুপাতে থাকবে, সেই জন্য কি হচ্ছে বিবৃতিটি সত্য। 2 দাগে বলেছে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। বিবৃতিটি কিন্তু মিথ্যা, কেন বলো তো, দেখো এখানে সময়টা দেওয়া আছে সেটাও লক্ষ্য করো, 1 বছর। আমরা কি জানি 1 বছরের শেষে একটা নির্দিষ্ট টাকার উপরে নির্দিষ্ট সুদের ওপরে অর্জিত সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ তাদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকে না, দুটো মান একই হয়। দেখো আমি লিখেছি, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পরিমাণ সমান হয়, সেই জন্যই কিন্তু বিবৃতিটি মিথ্যা। 3 দাগের প্রশ্নের বিবৃতি, 3টি ক্রমিক সমানুপাতী ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে মধ্য সমানুপাতী 8। এই বিবৃতিটি মিথ্যা লিখেছি, কেন দেখো, আমি ধরে নিচ্ছি ক্রমিক সমানুপাতী সংখ্যা 3টি যথাক্রমে এক্স, ওয়াই, জেড। অতএব কি হবে, প্রথম সংখ্যা ডিভাইডেড বাই দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই তৃতীয় সংখ্যা। কোনাকুনি গুণ করলে কি পাবো, অর্থাৎ বজ্রগুণন করলে ওয়াই বাই গুণ করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু জেড অর্থাৎ জেড এক্স। তাহলে এই বিষয়টাকে আমরা পরে ব্যবহার করব। দেখো এবার কি বলা আছে, দেখো তো, ওই 3টে ক্রমিক সমানুপাতী ধনাত্মক সংখ্যার গুণফল 64, তার মানে এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইকুয়াল টু 64, বা ওয়াই ইন্টু, এখানে কি লিখতে পারি, জেড এক্স সমান 64, বা ওয়াই ইন্টু জেড এক্সের পরিবর্তে কত বসাবো, ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম সমান 64, বা ওয়াই কিউব সমান কত পাচ্ছি, ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার সমান ওয়াই কিউব সমান হচ্ছে 64। তাহলে এখান থেকে হিসেব করে ওয়াইয়ের মান কত পাবো, ওয়াই কিউব সমান 64 হলে ওয়াই সমান হবে 4। কিন্তু আমাদের দেখো ওয়াই মানেই তো মধ্য সমানুপাতি, সেটা বেরোলো কত 4, কিন্তু আমাদের দেখো প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি বলে দেওয়া আছে 8, অর্থাৎ বিবৃতিটি কি হবে, মিথ্যা হবে। 4 দাগের বিবৃতিতে কি বলেছে দেখো, এক্স ভ্যারিজ এস জেড এবং ওয়াই ভ্যারিজ এস জেড হলে এক্স ইন্টু ওয়াই ভ্যারিজ এস জেড হবে। বিবৃতিটি এখানেও আমি সত্য লিখেছি, কেন এখানে বিশ্লেষণ করি, এক্স ভ্যারিজ এস যদি জেড হয় তাহলে বিপরীত পক্ষে কি বলতে পারি, জেড ভ্যারিজ এস এক্স। আবার ওয়াই ভ্যারিজ এস জেড বলা আছে, বিপরীত পক্ষে আমি কি বলতে পারি, জেড ভ্যারিজ এস ওয়াই। এবার যৌগিক ভেদের উপপাদ্য থেকে আমরা কি বলবো, এখানে দেখো জেড ভ্যারিজ এস এক্স আছে, আবার জেড ভ্যারিজ এস ওয়াই আছে, তাহলে জেড ভ্যারিজ এস কি হয়ে যাবে, এক্স ইন্টু ওয়াই। বা এখান থেকে যদি জেড ভ্যারিজ এস এক্স ওয়াই হয়, ঘুরিয়ে কি বলতে পারি, এক্স ওয়াই ভ্যারিজ এস জেড। দেখো আমাদের এই দুটো সম্পর্ক থেকে এখানে বলা হয়েছিল এক্স ওয়াই ভ্যারিজ এস জেড, আমরাও কিন্তু সেটাই পেলাম, এক্স ওয়াই ভ্যারিজ এস জেড। তার মানে বিবৃতিটি এখানেও কি হবে, সত্য হবে। সত্য মিথ্যা নিরূপণের 5 দাগের প্রশ্ন, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। এখানে আমরা চিত্র অঙ্কন করেছি, দেখো ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ওই বৃত্তের এ সিবি হচ্ছে বৃত্তাংশ, ওই বৃত্তাংশ
অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ ও বিন্দুতে যদি আমি ব্যাস অঙ্কন করতাম তার যে প্রান্ত বিন্দুদ্বয় পেতাম ওই প্রান্ত বিন্দুদ্বয় সাপেক্ষে যে বৃত্তাংশ তার থেকে কিন্তু ACB বৃত্তাংশটা হচ্ছে বড়। আমাদের কি দেখাতে হবে, প্রমাণ করতে হবে কোণ ACB হচ্ছে একটি সূক্ষ্মকোণ, অর্থাৎ এই কোণটা ACB কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে এর মানটা 90 ডিগ্রি থেকে কি হবে, ছোট হবে। এবার দেখো APB এখানে কিন্তু একটা উপচাপ, কেন না এটা ACB এই দিকটা হচ্ছে অধিচাপ বড় বলে, এবং এই দিকের চাপের দৈর্ঘ্যটা কম বলে এটাকে বলে উপচাপ। এই উপচাপের উপরে A ও B কি কেন্দ্রস্থ কোণ, যেহেতু উপচাপের উপরে এটা কোণ, কেন্দ্রস্থ কোণটার মানটা কি হবে 180 থেকে ছোট হবে। এবার আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ সমান কি হয়, পরিধিস্থ কোণের ওই চাপের উপরে অবস্থিত পরিধিস্থ কোণের 2 গুণ। তার মানে এখানে পরিধিস্থ কোণ কোনটা, ACB হয়েছে, তাহলে জন্য লিখেছি A ও B সমান 2 ইন্টু পরিধিস্থ ACB কোণ, বা 2 ইন্টু ACB কোণ কী হবে, A ও B কোণের সঙ্গে যেহেতু সমান আর A ও B কোণটা 180 থেকে কম, সেই জন্য 2 ইন্টু ACB কোণ সমান হবে এই লেস দেন হবে 180 ডিগ্রি, বা ACB কোণ সমান 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 মানে লেস দেন কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ACB কোণের মান 90 ডিগ্রি থেকে ছোট, সেই জন্য আমরা কি বলতে পারি ওই কোণটা অবশ্যই একটা সূক্ষ্মকোণ। তার মানে আমরা ACB কোণ সূক্ষ্মকোণ প্রমাণ করতে চেয়েছিলাম, সেটাই কিন্তু প্রমাণ করলাম, সেই জন্য বিবৃতিটা কি বলবো আমরা, সত্য বলবো। এরপর 6 দাগের বিবৃতি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। আমি ধরে নিচ্ছি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে A একক। যদি প্রতিটি ধারের দৈর্ঘ্য A একক হয় তাহলে ওই ঘনকটির আয়তন কত হবে, বাহুর কিউব অর্থাৎ A কিউব ঘন একক। ঘনকটির পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত, দেখো পূর্বের থেকে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, সেজন্য কত হবে 2A একক। সেক্ষেত্রে আয়তনটা কত হবে 2A তার হোল কিউব ঘন একক সমান 8A কিউব ঘন একক। এটা সমান কত লিখতে পারি, 8 ইন্টু A কিউব ঘন একক সমান 8 ইন্টু A কিউব ঘন একক কত ছিল, পূর্বের ঘনকের আয়তন, সেজন্য A কিউব ঘন এককের পরিবর্তে লিখেছি পূর্বের আয়তন, মানে ঘনকের পূর্বের আয়তন। তাহলে কি দেখছি, বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আয়তনটা কত হচ্ছে 8 গুণ বাড়ছে, কিন্তু এখানে কি বলা আছে যে প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে, তাই তো, তাহলে এখানে 4 গুণ দেওয়া আছে, আমি এখানে পাচ্ছি 8 গুণ, সেই জন্য কী হবে বিবৃতিটি মিথ্যা হবে। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ করব। এই প্রশ্নপত্রটির পরের যে সমস্যাগুলি আছে সেগুলি আমি আমার আগামী ক্লাসে সমাধান করব। আজকের পড়ানো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে আমি যখন এই প্রশ্নগুলি সমাধান করে পরে আবার ভিডিও আপলোড করব সাথে সাথেই তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। যে অঙ্কগুলি সমাধান করলাম বাড়িতে প্রত্যেকে প্র্যাকটিস করবে, অসুবিধে হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।